2016 সাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা এলেন, মাত্র 22 ঘন্টার সফর। কিন্তু সেই 22 ঘন্টায় তিনি রেখে গেলেন $24 বিলিয়ন প্রতিশ্রুতি আর একটা ভিত্তিপ্রস্তর। চট্টগ্রামের আনোয়ারায় হবে চীনা অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ বদলে যাবে। তারপর 10টা বছর চলে গেল, প্রকল্প আটকে রইল ফাইলের ভাঁজে। কূটনৈতিক চাপ, আমলাতান্ত্রিক জট, রাজনৈতিক পট পরিবর্তন, একের পর এক বাধা। আর বাইরে থেকে ছিল ভারতের তীক্ষ্ণ দৃষ্টি, কারণ এই প্রকল্প শুধু একটা অর্থনৈতিক অঞ্চল নয়, এটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক নতুন অধ্যায়। কিন্তু আজ জুন 2026, সেই ঘুমন্ত প্রকল্প চোখ খুলল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় অনুমোদিত হলো 4189 কোটি টাকার প্রকল্প। 10 বছরের অপেক্ষা শেষ। আজ আপনি জানবেন এই প্রকল্প আসলে কি, এটা এত বছর আটকে ছিল কেন, এবং এই অনুমোদন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কতটা ধাক্কা দিতে পারে। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনার পাশের দেশ একটি বিশাল কারখানা বানাতে চাইছে, শুধু তার নিজের কোম্পানিগুলোর জন্য। সেই কারখানায় থাকবে রাস্তা, বিদ্যুৎ, গ্যাস, বন্দরের সংযোগ, বজ্র পরিশোধন কেন্দ্র, আর সেটা থাকবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরের পাশেই। এটাই হলো চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চল, সংক্ষেপে CEIZ। BSS এবং দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় 780 একর জমিতে এই অঞ্চলটি তৈরি হবে সরকার থেকে সরকার, অর্থাৎ G2G পদ্ধতিতে। বাস্তবায়ন করবে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ BEZ। মোট ব্যয়ের 41% আসবে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে, বাকি 59% অর্থাৎ 2467 কোটি টাকা আসবে চীনের প্যাসিফিক বায়ার্স ক্রেডিট সুবিধার আওতায় ঋণ হিসেবে। এই অঞ্চলটি কোথায়? কর্ণফুলী টানেলের কাছে, চট্টগ্রাম বন্দর থেকে 39 কিলোমিটার দূর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 46 কিলোমিটার, অর্থাৎ একটি বহুমুখী জেটি থেকে সরাসরি সমুদ্রে, সড়ক, বন্দরে, বিমানপথে, আকাশে। অবস্থানটাই বলে দিচ্ছে কেন এটা নিয়ে এত আলোচনা। প্রথম আলোকে দেওয়া এক বক্তব্যে বলা হচ্ছে, এই অঞ্চল গার্মেন্টস উৎপাদন, মোবাইল ফোন সংযোজন, জুতা, বৈদ্যুতিক পণ্য ও ক্রিয়া সামগ্রী শিল্পে চীনা বিনিয়োগ টানতে সক্ষম হবে। প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান এবং $500 মিলিয়ন বিনিয়োগের প্রত্যাশা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা আসলে কেন দরকার? 2026 সালে এসে বাংলাদেশের অর্থনীতির ছবিটা কেমন? IMF এর জানুয়ারি 2026 আর্টিকেল 4 অনুযায়ী দেশটি এখন ক্রমবর্ধমান আর্থিক চাপে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2021 সালের $48 বিলিয়ন শীর্ষ থেকে 2024 সালে নেমে এসেছে 20 বিলিয়নে। মুদ্রাস্ফীতি প্রায় 9%, GDP প্রবৃদ্ধি 4.7% নামিয়ে আনার পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের ঐতিহাসিক গড় ছিল অনেক বেশি। এই পরিস্থিতিতে বিনিয়োগ দরকার, কর্মসংস্থান দরকার, রফতানি বাড়ানো দরকার। অন্যদিকে বৈশ্বিক পরিস্থিতিও বাংলাদেশের অনুকূলে। বেজা কর্তৃপক্ষের তথ্য মতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে চীনা কোম্পানিগুলো এখন বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছে। বাংলাদেশ সেই সুযোগ নিতে চাইছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে উল্লেখ আছে, বেজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন তারা বিনিয়োগকারীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং চীনা কোম্পানিগুলো প্রথম পর্যায়ে কারখানা স্থাপনে প্রস্তুত রয়েছেন। এই প্রকল্পের পথ মসৃণ ছিল না, মোটেই না। দ্য ডেইলি স্টারের বিশ্লেষণ অনুযায়ী 2016 সালে শি জিনপিংয়ের সফরের সময় যখন ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো, তখন প্রথমে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে ডেভেলপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা নির্মাণ কাজ দীর্ঘ সময়ের জন্য স্থগিত রাখে। 2022 সালে নতুন চুক্তির পর চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন দায়িত্ব নেয়। এরপর এই প্রকল্প পরিকল্পনা প্রস্তাব DPP তৈরিতে দেখা দেয় নানা জটিলতা। চূড়ান্ত মোড় এলো 2026 সালে। ডেইলি স্টার জানাচ্ছে 21 মে 2026 সম্পূর্ণভাবে নতুনভাবে তৈরি একটি DPP পরিকল্পনা কমিশনে দাখিল করা হয়। এই প্রস্তাবে মূল খসড়ার চেয়ে 133 কোটি টাকা বেশি ব্যয় ধরা হয়েছে। 2 জুন 2026 প্রকল্প মূল্যায়ন কমিটি এটি অনুমোদন করে, আর 16 জুন 2026 একনেক সভায় চূড়ান্ত অনুমোদন মিলল। প্রকল্পের আওতায় নির্মিত হবে 20,000 ডেড ওয়েট টন ক্ষমতার বহুমুখী জেটি, 4 লেনের সড়ক,
2,50,00,000 লিটার সক্ষমতার কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন কেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, সঞ্চালন লাইন ও গ্যাস সরবরাহ সুবিধা। প্রকল্পের মেয়াদ জানুয়ারি 2027 থেকে ডিসেম্বর 2031 পর্যন্ত, অর্থাৎ একটা স্বপ্ন বাস্তব রূপ নিতে লেগে যাবে 10 বছর। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই একটি শিল্প অঞ্চল? ভারত তা মনে করে না। চীনের একটি কৌশল আছে, নাম স্ট্রিং অফ পিয়ালস বা মুক্তার মালা। ধারণাটা সহজ করে বলি, ধরুন আপনি একটা বড় দেশকে চারো দিক থেকে ঘিরে ফেলতে চান, সরাসরি যুদ্ধ না করে। কিভাবে করবেন? বন্দর বানাবেন বাণিজ্যিক সুবিধার নামে, আর সেই বন্দরগুলো দিয়ে একটা মালার মতো ঘিরে ফেলবেন। চীন ঠিক তাই করছে। পাকিস্তানের গোয়াদার বন্দর, শ্রীলঙ্কার হাম্বুটোটা বন্দর, কলম্বো ও মালদ্বীপের মারাকো, মিয়ানমারের কাইকো, আর এখন বাংলাদেশের চট্টগ্রামের পাশে আনোয়ারা। এই প্রতিটি বিন্দু একটা মুক্তোর মালার মতো। সেই মালা ঘিরে আছে ভারতকে। এক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে এরই মধ্যে 670টি চীনা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে, যেগুলো প্রায় 5,50,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। চট্টগ্রামের কাছে এই অর্থনৈতিক অঞ্চল সেই উপস্থিতিকে আরও গভীর করবে। একেই ভারত বলছে চোখের সামনে বিপদ। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি বলছে আর বাংলাদেশ কি বলছে? ভারতের উদ্বেগ তিনটি। প্রথমত, অবস্থান। আনোয়ারার এই অঞ্চল ভারতের পূর্ব উপকূলের অত্যন্ত কাছে, সমুদ্রপথে মাত্র কয়েক ঘন্টার দূরত্ব। দ্বিতীয়ত, ঋণ নির্ভরতা। বাংলাদেশ ইতিমধ্যে চীনের কাছে $5.34 বিলিয়ন ঋণ পরিশোধের দায়বদ্ধতা রয়েছে। নতুন ঋণ সেই নির্ভরতা আরও বাড়াবে। তৃতীয়ত, সামরিক ব্যবহারের ঝুঁকি। ভারতের সাবেক নৌ ভাইস অ্যাডমিরাল অরুণ কুমার সিং এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, চীন এই বন্দরগুলো ভবিষ্যতে নৌবাহিনীর রসদ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারে। বাংলাদেশের যুক্তি, ঢাকা বারবারই বলেছে এটা বিশুদ্ধ অর্থনৈতিক সিদ্ধান্ত। ওয়াইআইপি ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতি হলো সকলের সাথে বন্ধুত্ব, কারো প্রতি পরিচিত নয়। দেশটি এক মেরুতে ঝুঁকে পড়তে চায় না। বেজা নির্বাহীর সকল সদস্য মেজর জেনারেল অবসর নজরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে স্পষ্ট জানিয়েছেন, প্রকল্পটি সম্পূর্ণ বাণিজ্যিক অবকাঠামো প্রকল্প। এই অনুমোদনের সময়টা কেন কাকতালীয়? দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী 23 জুন থেকে শুরু হওয়া চীন সফরের আগেই প্রকল্প অনুমোদন করার তাড়া ছিল। সফরটি হবে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফর এবং প্রথম গন্তব্য হিসেবে চীনকে বেছে নেওয়া নিজেরই একটি কূটনৈতিক বার্তা। এনই নিউজের প্রতিবেদনে উল্লেখ আছে, চীনের রাষ্ট্রদূত ওয়াও ভিয়েন মে 2026-এ বিএনপি আয়োজিত একটি রাতের খাবারে যোগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তার আগের দিনই ঢাকায় একটি চায়না বাংলাদেশ গভর্নেন্স এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জ শীর্ষক গোলটেবিলে তিনি বলেছেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে। আর তার প্রথম বড় উপহার হলো এই অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন। একই সময় দেখুন ভারতের প্রস্তুতি। সাউথ চায়না মর্নিং পোস্টের মূল্যায়ন হলো, 2024 সালে শেখ হাসিনার পতনের পর থেকে ঢাকা নয়াদিল্লির সম্পর্কে এখন গভীর অনিশ্চয়তা ও সন্দেহ, আর সেই শূন্যস্থানেই দ্রুত ঢুকে পড়ছে বেইজিং। এখন প্রশ্ন আসে, 2027 সালে নির্মাণ শুরু, 2031 সালে সম্পূর্ণ। 5 বছর পর আনোয়ারায় সেই 783 একর জমিতে জ্বলবে কারখানার আলো, চলবে জাহাজ, তৈরি হবে লক্ষ মানুষের কর্মসংস্থান। এটাই স্বপ্ন, কিন্তু প্রশ্ন থেকেই যায়। ঋণের বোঝা। বাংলাদেশ মার্কো অর্থনীতি সতর্ক করেছেন, 58.89% বিদেশি ঋণে নির্মিত এই অবকাঠামো ভবিষ্যতে কতটা চাপ তৈরি করবে। চীনের ঋণের মেয়াদ বিশ্বব্যাংক বা এডিপি এর তুলনায় অনেক কম, 10 থেকে 15 বছর। সেই ঋণ শোধ দিতে পারবে কি বাংলাদেশ? শ্রীলঙ্কার হাম্বনটোটা বন্দরের গল্প কি আমরা ভুলে গেছি? এছাড়াও আছে বিদ্যুৎ ও গ্যাস সংকট। বিসিসিআই সভাপতি নিজেই সতর্ক করেছেন, এই অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের সরকারের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। যে দেশ এখন জ্বালানি সংকটে ভুগছে, সেই দেশ বিশাল এই শিল্পাঞ্চলকে কিভাবে জ্বালানি দিবে? এছাড়াও আরেকটি প্রশ্ন, ভারসাম্য নাকি নির্ভরশীলতা? বাংলাদেশ চীন থেকে আমদানি করে $22.9 বিলিয়ন আর রফতানি করে মাত্র $677 মিলিয়ন। এই বিশাল ব্যবধান নিয়ে নতুন শিল্পাঞ্চল কি সত্যিকারের অংশীদারিত্ব আনবে, নাকি নির্ভরতার শৃঙ্খল আরও শক্ত হবে?
10 বছর আগে একটা ভিত্তিপ্রস্তর পোতা হয়েছিল, আজ সেই প্রস্তরের উপর আনুষ্ঠানিকভাবে নির্মাণ শুরুর অনুমতি মিলল। কিন্তু সত্যিকারের ভিত্তি কতটা শক্ত সেটা বোঝা যাবে 2031 সালে, যখন এই অঞ্চল দাঁড়াবে। তখন বাংলাদেশ কি পাবে স্বাধীনতা নাকি নির্ভরতা,